দুপুর ২টা নয়, এমন সময় দরজার নব ঘুরিয়ে রুমে প্রবেশ করে রুদ্র। রায়া তখন ডিভানে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। শব্দ কানে গেলেও সে মাথা তুলল না। কে এলো কে গেল এতে তার কিছু যায় আসে না। রুদ্রকে দেখে নার্স ৩ জন দাঁড়িয়ে যায়। রুদ্র চোখ ঘুরিয়ে খোঁজে তার পরীকে। নজরে আসতেই চোখের দৃষ্টি স্থির হয়ে যায়। রুদ্র রায়ের দিকে চোখ রেখে সামনে এগিয়ে যেতেই ওদেরকে উদ্দেশ্য করে বলে, আউট। রুদ্রের নির্দেশ পেয়ে ওরা তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে যায়। কড়া পারফিউমের ঘ্রাণে রায়া বুঝে যায় কে এসেছে, তবুও চোখ বন্ধ করে রাখে, খোলে না। রুদ্র রায়ের কাছে যায়। ডিভানের মধ্যে পা গুটিয়ে বসে সে। ভেজা চুলগুলো মেঝেতে ছড়িয়ে আছে। রুদ্র তার ঠান্ডা খড়খড়ে হাত দিয়ে রায়ের গাল স্পর্শ করে। কেঁপে ওঠে রায়া। রুদ্র মাথা নিচু করে, কপালে ঠোঁট ছোঁয়ায়, তাকায় রায়া তার দিকে। রুদ্রের ঘোর লাগা দৃষ্টি। ঠিক আছো? রায়া মাথা নাড়ায়। ওষুধ খেয়েছ? রায়া ধরে আসা গলায় জবাব দেয়, হুম। ফোন দিলাম, কথা বললা না? নিরুত্তর রায়া। উত্তরের আশা করেনি রুদ্র। সে তো রায়ার চুল নিয়ে খেলতে ব্যস্ত। ইউর স্মাইল ইজ সো ড্যাম গুড বেবি, আই জাস্ট লাভ ইট, মিস ইউ সো মাচ পাখি। খুব বেশি মনে পড়েছে তোমার কথা, বাট খুব বড় একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম। বলতে বলতে রুদ্র রায়ের ঘাড়ে মুখ গোজে। ঘাড়ের ওপর পড়া রুদ্রের প্রত্যেকটা নিঃশ্বাসে কেঁপে কেঁপে ওঠে রায়া। এক হাত রায়ের পেটে চেপে ধরা। হাতটা ক্রমশ উপরে আসতে দেখে রায়া হাত চেপে ধরে রুদ্রের। রুদ্র ঝড়ের গতিতে রায়াকে সামনে ঘোরায়। রুদ্রের চোখে ঘোর। এসি ছাড়া রুমে, এরপরও অস্বাভাবিকভাবে ঘামছে সে। জোরে জোরে নিঃশ্বাস টানছে। রুদ্র রায়ের চুল সামনে থেকে সরিয়ে গলায় মুখ গুজে দেয়। টুকরো টুকরো চুমু খায় গলার ভাঁজে। রুদ্রের দাঁতের ঘর্ষণে রায়ের মুখ ফুটে অস্ফুট স্বরে আহ শব্দ বেরিয়ে আসে। রায় খামছে ধরে রুদ্রের চুল। রুদ্র আরও জোরে কামড়ে ধরে রায়ের পাতলা চামড়া। রায় এবার কোনো শব্দ করে না, মুখ বুজে শুয়ে নেয়। কিছুক্ষণ পর রুদ্র সরে আসে। তাকায় রায়ের বন্ধ দু চোখের পাতায়। অস্থির নিঃশ্বাস তার বারবার ঢোক গিলছে। রুদ্র উঠে দাঁড়ায়। রুদ্রকে দূরে সরে যেতে দেখে রাত চোখ মেলে তাকায়। রুদ্র দ্রুত পায়ে উঠে গিয়ে রুমের দরজা লক করে। রুদ্রকে দরজা আটকাতে দেখে রায়ের বুক কেঁপে ওঠে। নার্সগুলো রুম থেকে বেরিয়ে হাফ ছেড়ে বাসে। রুদ্রকে ভীষণ পায় তারা। ওই দিন হাসপাতালে ডাক্তারের মাথায় রিভলভার তাক করেছিল। ইনজেকশন দিতে গিয়ে তার বউয়ের হাত থেকে রক্ত বেরিয়েছে কেন, এই জন্য। আজ ওদের কাজ শেষ, এটাতেই সন্তুষ্ট ওরা। আর কশ্চিনকালে এই বাড়ির ধারের কাছেও আসবে না তারা। কখন কোন ভুলের বিনিময়ে জীবন দিতে হয়, বেঁচে থাকলে কাজের অভাব হবে না, এগুলো বলতে বলতে ওরা নিচে চলে যায়। উপরে শুধু রুদ্রেরই রুম। শিফা আর আশরাফ খান নিচে থাকে। রায় এবার কোনো শব্দ করে না, মুখ বুজে শুয়ে নেয়। কিছুক্ষণ পর রুদ্র সরে আসে। তাকায় রায়ের বন্ধ দু চোখের পাতায়। অস্থির নিঃশ্বাস তার বারবার ঢোক গিলছে। কি মনে করে রুদ্র উঠে দাঁড়ায় রায়াকে ছেড়ে। মুখের ওপর গরম নিঃশ্বাসের অনুপস্থিতি টের পেয়ে রায়ের চোখ মেলে তাকায়। রুদ্র দ্রুত পায়ে উঠে গিয়ে রায়ের দরজা লক করে। রুদ্রকে দরজা আটকাতে দেখে রায়ের বুক কেঁপে ওঠে। এই লোককে আটকাবে কিভাবে সে? কি হবে এখন, এই ভয় জেকে ধরে তাকে। রুদ্র রুমের দরজা লক করে, জানালাগুলোর পর্দা টেনে দেয়। পরপর সবগুলো লাইট অফ করে দেয়। পুরো রুম অন্ধকারে তলিয়ে যায়। রুদ্র রায়ের দিকে এগিয়ে আসতে নিলে রায় পিছিয়ে যায়। রায়ের পুরো শরীর তীর তীর করে কাঁপছে। দাঁড়িয়ে থাকতে পারছে না সে। রুদ্রের হাবভাব ঠিক লাগছে না তার। তাকে কিছু একটা করে রুদ্রকে আটকাতে হবে। রুদ্রের প্রতিটা পায়ের কদমে রায়ের ভিতরে ছটফট বাড়ছে। হার্টবিট ক্রমশ ফাস্ট হচ্ছিল। বুকের ভেতরে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। রুদ্র একেবারে রায়ের কাছাকাছি আসতেই রায় এবার অনেকটা সাহস সঞ্চার করে মুখ ফুটে কিছু বলতে যাবে, এর আগেই রুদ্র এক ঝটকায় রায়কে কোলে তুলে নেয়। আকস্মিক রুদ্রের এমন কাজে ঘাবড়ে যায় রায়া। মুখে আসা কথা গিলে নেয়। রুদ্রের গলা জড়িয়ে ধরে। রুদ্র ভালোবাসা ঢেলে চুমু খায় তার মায়াবতীর মাথার ভাঁজে। বিছানায় নামিয়ে দেয় রায়াকে। রায় একেবারে কিনারায় চলে যায়। রুদ্র রায়ার শীর্ণকায় শরীরটা একটানে নিয়ে আসে নিজের কাছে। চোখের ইশারা আশ্বস্ত করে সে আছে তার পাশে, ভয় পেতে না।
রায়কে আর এক সেকেন্ডও সময় না দিয়ে রুদ্র তার উত্তপ্ত ঠোঁটজোড়া চেপে ধরে রায়ের কোমল ওষ্টা ধরে। রুদ্র তার শরীরের সমস্ত ভর ছেড়ে দেয় রায়ের ওপর, নিগূঢ়ভাবে চেপে ধরে রায়ের অধর যুগল। রায় হাঁসফাঁস করে ওঠে, তার পুরো শরীর হিম হয়ে আসছে। রুদ্রের ঠোঁটের জোরালো স্পর্শ রায়াকে দিশেহারা করে তোলে। ঠোঁট দিয়ে সে যেন খেলছে এক একটা স্পর্শ, কামড় রায়াকে কাঁপিয়ে তুলছে ভেতর থেকে। এতটা অধৈর্য হতে সে কখনো দেখেনি রুদ্রকে। রায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। তীব্র অস্বস্তিতে দুহাতে ধাক্কা দেয় রুদ্রকে, কিন্তু বলিষ্ঠ শরীরের কাছে রায়ের এই শক্তি কিছুই নয়। রায় যত দূরে সরানোর চেষ্টা করছে, রুদ্র তাকে তত কাছে টেনে আনছে। রায়ের শরীরে বেগতিক কম্পন রুদ্র টের পাচ্ছে। রুদ্র এবার ছেড়ে দেয় রায়ের ঠোঁট, জোরে জোরে শ্বাস টানছে সে। রায় বুকে হাত দিয়ে লাফাচ্ছে, জ্ঞান হারানোর উপক্রম তার। রায় সরে যেতে নিলে রুদ্র তার হাত ধরে আটকে দেয়। রুদ্রের চোখে আজ তীব্র নেশা। রুদ্র এক হাতে তার শার্টের বোতাম খুলতে থাকে। অস্থির নিঃশ্বাস তার। পুরুষালী অ্যাডামস আপল অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। রুদ্র ঢোক গেলে রায় এবার ডুকরে কেঁদে ওঠে। সে আর নিতে পারছে না। শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে তার। ভয় পাচ্ছে সে। এই অনুভূতিগুলো তার কাছে নতুন, খুবই নতুন। সে কিছু বুঝে উঠতে পারছে না। রুদ্র ঝুঁকে শব্দ করে চুমু খায় তার ফোলা ফোলা দুগালে। পুরুষালী হাস্কি স্বরে ফিসফিসিয়ে বলে, হোয়াই আর ইউ সো অ্যাফ্রাইড? আই উইল নট হার্ট ইউ অ্যাট অল মাই জান। আই লাভ ইউ। আই উইল লাভ ইউ ফ্রম কোর অফ মাই হার্ট। বলতে বলতেই রুদ্র রায়ের গলা থেকে ওড়নাটা টান দিয়ে সরিয়ে ফেলে। রুদ্র মুখ গুজে রায়ের উন্মুক্ত গলার ভাঁজে। রুদ্র টুকরো টুকরো চুমু খায় গলার ভাঁজে। গলা ভিজে উঠেছে রায়ার। পাতলা চামড়ায় দাঁতের তীব্র দংশনে গঙ্গায় রায়া। মুখ থেকে অস্ফুটে আর্তনাদ বেরিয়ে আসে। রুদ্র পিছন থেকে রায়ার ড্রেসের চেন খুলতে নিলেই রায়া খামছে ধরে রুদ্রের উন্মুক্ত বুক। নখ দাবিয়ে দেয় রায়া। রুদ্র ভ্রুক্ষেপহীন, সে তার কাজে অনড়। রুদ্রের বেসামাল হাতের স্পর্শ, রায়ার জান যায় যায় অবস্থা। রায়া যখন তীব্র যন্ত্রণায় ফুপিয়ে ওঠে, রুদ্র দুহাতে সামলে নেয় তাকে। ঠোঁটের ভাঁজে চুমু খায়। একসময় শেষ হয়ে নেয় চুপচাপ রুদ্রের এই উৎপীড়ন। রুদ্র ক্রমশ বিলীন হতে থাকে রায়ের মাঝে। রায়া শরীরের প্রত্যেকটি ভাঁজে ভাঁজে নিজের আধিপত্য বিস্তার করতে ব্যস্ত সে। আজ থেকে আর তাদের মধ্যে কোনো দূরত্ব রইল না। পরিপূর্ণ হলো সে তার ভালোবাসা। আর তার ধৈর্যের বাঁধ ভাঙল আজ। রুদ্র আনমনে বলে ওঠে, তুমি কখনোই আমার জিত ছিলে না। যদি হতে তাহলে আমার সাথে ছলনা করার বিনিময়ে জান নিয়ে নিতাম তোমার। তুমি ভালোবাসা ছিলে আমার সে প্রথম দিন থেকেই। সেজন্য আমার সাথে বেইমানি করার পরেও বুকে ঠাঁই পেয়েছ। কিন্তু এটাই শেষবার। এরকম কিছু করার সুযোগ তো আর এই জীবনে পাবে না। কিন্তু করার কথা মাথায় আনলেও জান নিয়ে নেব। ভালোবাসি বলে 7 খুন মাফ, এটা হবে না। এতদিনের কষ্ট, যন্ত্রণা, একাকিত্বের অবসান ঘটল। তার জীবনের একমাত্র সঙ্গী আজ যে পুরোপুরি তার হয়ে গেল। তাকে হারিয়ে ফেলার পর কি ভেবেছিল সে এই শান্তি আর জীবনে সে পাবে? কি যন্ত্রণাময় রাত দিন পার করেছে, সেটা শুধুমাত্র সেই জানে। তার সব কষ্টের অবসান ঘটল। একসময় রায়া নেতিয়ে পড়ে। রুদ্র তার কপালে আদুরে স্পর্শ বুলিয়ে দেয়। চুলগুলো ঠিক করে আঁকড়ে ধরে বুকের মাঝে। এই কয়েকদিনের দৌড়ঝাঁপে বড্ড ক্লান্ত সে। কিন্তু বউকে পেয়ে সব ক্লান্তি তার কিভাবে দূর হয়ে গেল। রায়াকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে সে। রুদ্র বাড়ি ফিরেছে শুনে শিফা এসেছিল ওর সাথে কথা বলতে, কিন্তু রুমের দরজা বন্ধ দেখে সে আর নক করেনি। বিয়ে করেছে, বউ আছে তার ঘরে, এভাবে হঠাৎ গিয়ে ওদেরকে বিব্রত করার মানে হয় না। এর থেকে ভালো দেখা হলে কথা বলে নিবে। শিফাকে এটাই ভাবাচ্ছে নিশার এই অবস্থার পেছনে কি কোনোভাবে রুদ্রের হাত আছে? না হয় সুস্থ সবল একটা মেয়ে যে নিজের পায়ে হেঁটে এ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। 2-3 দিনের মাথায় সে কিভাবে মানসিক রোগীতে পরিণত হয়। রিনা খান ফোন দিয়েছিল তাকে সকালে, কান্নাকাটি করে একসার অবস্থা। নিশাকে নাকি মেন্টাল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাকে কোনোভাবে বাড়িতে রাখা যাচ্ছে না। হয়তো কাউকে আক্রমণ করছে, না হয় নিজেকে আঘাত করছে। এ নিয়ে রুদ্রের সাথে কথা বলতে আসা। ঘুমের রেশ কেটে যায় রায়ার, কিন্তু নড়ার মতো এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই তার শরীরে। এর মাঝে এই লোকটা সাপের মতো পেঁচিয়ে ধরে আছে তাকে। রায়া সরাতে যায় রুদ্রকে, কিন্তু যখন নিজের অবস্থান বোঝে
পুরে বাকরুদ্ধ সে। রুদ্র পুরো মিশে আছে তার শরীরের মাঝে। হাতরে সে কিছুই পেল না কাছে। পুরো রুম অন্ধকার, কয়টা বাজে বোঝার কোনো জো নেই। এভাবে কতক্ষণ শুয়ে থাকবে তার অস্বস্তি হচ্ছে। রায়া আবারও উঠতে নেয়। বারবার নড়াচড়া করার কারণে রুদ্রের ঘুমের ব্যাঘাত ঘটে। বিরক্তিতে তার মুখ থেকে চবর্গীয় শব্দ বেরিয়ে আসে। রুদ্রকে নড়তে দেখে রায়া জমে যায়। রুদ্র রায়ের উন্মুক্ত কোমর চেপে ধরে রায়াকে বুকের মাঝে নিয়ে আসে। তীব্র অস্বস্তিতে রায়ের দম বন্ধ হয়ে আসার জোগাড়। রায় স্টেসের মতো শক্ত হয়ে যায়। রুদ্র রায়াকে একটু উপরে তুলে তার বুকে মুখ গুজতে গুজতে বলে, ডোন্ট মুভ বেব, ঘুমোতে দাও আমাকে একটু। এত ছটফট করো কেন সব কিছুতেই? রায় মিনমিন করে বলে, সারুন প্লিজ, আমি পানি খাবো। গলা শুকিয়ে গেছে আমার, মরে যাবো এখন পানি না খেলে। রায়ের কথা শুনে ছেড়ে দেয় রুদ্র। ওপাশ ফিরে শুয়ে থাকে। রায়া নিজেকে গুছিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার ছেড়ে শাওয়ার নিচে বসে পড়ে রায়া। জীবনের সমীকরণটা কিভাবে হুট করে বদলে গেল। এই একজনই মানুষ যাকে আমি চেয়েছি, আমার প্রথম ভালো লাগা, ভালোবাসা হয়তো না, সেটা বুঝে ওঠার সময় কখনো আপনি আমাকে দেননি। সবসময় সব কিছুতে জোর করা, নিজের চাওয়া পাওয়া জেদ, এগুলোকে প্রাধান্য দিয়ে এসেছেন। কখনো আমার দিকটা একটু ভেবে দেখেননি। কখনো আমার মন বোঝার চেষ্টা অবধি করেননি। এরপরও আমি সব কিছু ভুলে আপনার সাথে নিজেকে বাঁধতে চেয়েছি। কিন্তু আপনি আমার জীবনের প্রথম পুরুষ হলেও আমি আপনার জীবনের প্রথম নারী না। এটা কিভাবে মানব আমি? আপনার হাতে লেপ্টে আছে হাজারো মানুষের রক্ত। খুন করতে যার হাত পা কাঁপে না। কত মায়ের বুক খালি করেছেন আপনি। এসব কিছুর পর কিভাবে মানব আমি আপনাকে? কিভাবে মানব? কিভাবে ভালোবাসবো আপনাকে? ভাবতে রায়ার চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ে। কিন্তু এত কিছুর পরও কেন আপনার জন্য আমার মনটা ছটফট করে? আপনার থেকে দূরে থাকলেও কেন আপনার কথা মনে হয় বারবার? চেয়েও কেন ঘৃণা আসে না আপনার জন্য? আমি তো চাই আপনাকে ঘৃণা করতে। কেন আপনার স্পর্শে শিহরিত হই আমি বারবার? কেন কেন কেন? অষ্টাদশীর আবেগী মনের এই উথাল পাথাল ভাবনার জবাব কে দিবে? কে শান্ত করবে এই রমণীর অশান্ত চিত্ত, যে নিজেই দোষ দিচ্ছে, নিজের মতো ভেবে নিচ্ছে? কখন মুখ ফুটে প্রশ্ন করেনি তাকে। করলে হয়তো আজ এই দুর্দশা হতো তার। সব কিছু হয়তো সুন্দর, স্বাভাবিক, সাবলীল হতো। আবারও সে বিড়বিড় করতে শুরু করে, আপনার প্রেমিকা আপনার জন্য আমাকে মারতে চেয়েছে। ওনার তো দোষ নেই, উনি তো ভালোবাসেন আপনাকে। ভালোবাসেন বলেই তো আপনাকে হারানোর ভয়ে এমনটা করেছেন। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মানুষ তো এর থেকেও নিচে নামে। কিন্তু আপনি ওনাকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছেন, এভাবেই ঠিক একদিন আমাকেও ছুঁড়ে ফেলে দিবেন। আমি আপনার ভালোবাসা না, শুধু মোহ, যে একদিন ঠিকই কেটে যাবে। কেন ভালোবাসলেন না আমাকে? আমাদেরও তো একটা সুন্দর স্বাভাবিক জীবন হতে পারত, ছোট্ট একটা সংসার হতো। ডুকরে কেঁদে ওঠে রায়া। তার আবেগী মন, আবেগের বয়স রুদ্রের ভালোবাসাটা বুঝে উঠতে পারল না। রুদ্রের ঘুম হালকা হয়ে আসে। বিছানা হাতরে রায়াকে খোঁজে, না পেয়ে তরাক করে উঠে বসে। এক হাতে মাথা চেপে ধরে, কাঁচা ঘুম, তার চোখ জ্বলছে। পানি খাবে বলেছিল, কোথায় গেছে? লাইট জ্বালে রুমের। ঘড়িতে রাত ৮টা ৪৯। সেই কখন দুপুরে এসেছে। ফোন হাতে নিয়ে দেখে অজস্র কল। রুদ্র চেক করে না, ফোনটা রেখে দেয় এক পাশে। ওয়াশরুম থেকে পানির শব্দ পেয়ে স্থির হয় সে। এই মেয়েকে এক মুহূর্ত না পেলে ভয় হয় তার এখন, আবার না হারিয়ে ফেলে। অবশ্যই এবার আর এরকম কিছু হবার কোনো চান্সই নেই। সব দিক থেকে সতর্ক সে। পুরো বাড়িতে 20টার মতো সিসিটিভি। বাড়ির চারপাশে গার্ডের অভাব নেই। এরপরে ভয়ের রেশ কাটেনি তার। হারানোর যন্ত্রণাটা সে জানে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ফিল করেছে। এজন্যই এই ভয়টা তাকে কাবু করে ফেলেছে। রুদ্র কোমরে তাওয়াল পেঁচিয়ে উঠে দাঁড়ায়, দরজা নক করে। দরজার করাঘাতের শব্দে ধ্যান ভাঙে রায়ের। দ্রুত জামা চেঞ্জ করে বেরিয়ে আসে। রায়াকে বেরোতে দেখে রুদ্র বলে, এত সময় লাগাও কেন? ঠান্ডা লাগবে তো। কখন গেছো শাওয়ারে? রায়া কিছু বলে না। রুদ্র হেয়ার ড্রায়ার রায়ের হাতে দিয়ে বলে, চুল শুকাও। রায়া হাতে নেয়। রুদ্র আর কিছু না বলে ওয়াশরুমে ঢুকে যায়। রায়াকে বেরোতে দেখে রুদ্র বলে, এত সময় লাগাও কেন? ঠান্ডা লাগবে তো। কখন গিয়েছো শাওয়ারে? রায়া কিছু বলে না।
রুদ্র ড্রয়ার থেকে হেয়ার ড্রায়ার বের করে রায়ের হাতে দিয়ে বলে, চুল শুকাও। রায়া হাতে নেয়। রুদ্র আর কিছু না বলে ওয়াশরুমে ঢুকে যায়। রুদ্র চলে যেতেই রায় লম্বা একটা শ্বাস টানে। লজ্জায় তার দম বন্ধ হয়ে আসছিল। এটা লজ্জা না অস্বস্তি সে জানে না, শুধু এটা জানে এই লোকের দিকে সে তাকাতে পারছে না। এই লোকটাকে দেখলে তার একটু আগের দৃশ্যপট চোখের সামনে ভেসে ওঠে। রায় ভেবে পায় না এই লোকের মতো শক্ত গম্ভীর ব্যক্তিত্ববান পুরুষ বেড়ে ঠিক কতটা অধৈর্য আর কতটা ডেসপারেট ছিল। লোকটা বেসামাল আচরণ ভাবতে রায়ের কান গরম হয়ে ওঠে। এই লোকের যে কত রূপ আছে সেটা সেই জানে। তলপেটের চিনচিন ব্যথারা দাঁড়িয়ে থাকতে পারছে না, তবুও কোনো রকম বেডশিটটা চেঞ্জ করে। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয় রুদ্র। পরনে তার ব্ল্যাক কালার একটা ট্রাউজার। উদম শরীরে এক হাতে টাওয়াল দিয়ে চুল মুছছে। রায়কে বালিশের কাভার ঢুকাতে দেখে রুদ্র ঝাঁঝালো গলায় বলে, তোমাকে এগুলো করতে কে বলেছে? কাজ করার জন্য এ বাড়িতে মানুষের অভাব নেই। তোমাকে ওস্তাদি করতে হবে না। তোমাকে আমি যেটা বলবো সেটা করবে। এর বাইরে কোনো কিছু করতে যেন না দেখি। কোনো কাজে হাত দিবে না। রুদ্রের কথায় চোখ মুখ কুঁচকে ফেলে রায়া। ইচ্ছে করছে ঘুরিয়ে জবাব দিতে, ননির পুতুল নাকি আমি যে সারাদিন শুয়ে বসে থাকবো। কিন্তু সে জানে এটা যদি বলে তাহলে তাকে আরও 10টা কথা শুনতে হবে। এই ঘাটতারা লোক কিছু বোঝার মানুষ না। রায়কে চুপ থাকতে দেখে এবার রুদ্র চেতে ওঠে। সে কখন থেকে লক্ষ্য করছে ইমের হাবভাব। কি হলো? কিছু বলেছি আমি? রুদ্রের কণ্ঠস্বরে পরিবর্তন দেখে রায় এবার তাকায় রুদ্রের দিকে। কয়েক পলক তাকিয়ে চোখ অন্যদিকে ফিরিয়ে নেয় রায়া। উদম শরীর, সিক্স প্যাক বডি, বলিষ্ঠ শরীরের প্রত্যেকটা খাজ মারাত্মক আকর্ষণীয়। ঢোকেলে রায়া নিজেকে গালি দেয় এই বেহায়াপনার জন্য। এর মাঝে গলায় বুকে রায়ের নখের চিহ্ন ফুটে উঠেছে, যা দেখে লজ্জায় রাঙা হয়ে যায় সে। গাল দুটো লাল হয়ে আসে। অন্ধকারে তখন কিছু খেয়াল না করলেও এখন সব কিছু চোখের সামনে স্পষ্ট। রায়ের অস্বস্তি বুঝতে পারে রুদ্র। চোখ মুখ শুকিয়ে গেছে দেখে ফোন নিয়ে বলে, নিচ থেকে খাবার নিয়ে যেতে। সকালে খেয়েছে কিনা কে জানে, দুপুর থেকে তো পানিও খাওনি, মেডিসিনও নেওয়া হয়নি। রায়া বিছানার এক কোণে গুটি সুটি মেরে বসে আছে। রুদ্র তার মিনি ফ্রিজ থেকে দুধের প্যাকেট বের করে, কেটলির মাঝে গরম করে এক গ্লাস রায়াকে দেয়। রায়াকে উঠতে না দেখে সে ঝুঁকে রায়ের পিঠে হাত দিয়ে ওঠায়। হাত দিয়ে বলে, দ্রুত খাও, ওষুধ নিতে হবে। খেয়ে নেয় রায়া। শরীর চলছে না তার। রুদ্র মেডিসিন বক্স থেকে একটা পেন কিলার নিয়ে রায়ের পাশে বসে, হাতে ওষুধ দিয়ে খেয়ে নিতে বলে। রায়াকে ওষুধের দিকে তাকাতে দেখে বলে, ব্যথার ঔষধ। রায়া খেয়ে নেয় ওষুধ। কমে যাবে, ডোন্ট ওয়ারি। প্রথম প্রথম একটু ব্যথা হয়ই, পরে ইউজড হয়ে যাবে। ব্লিডিং থেমেছে? রায়া হাঁসফাঁস করে ওঠে রুদ্রের প্রশ্নে। রুদ্র আবারও জিজ্ঞেস করে, কি কথা বলছো না কেন? রায় আবার ঠান্ডা গলায় ছোট্ট জবাব দেয়, আর কোনো সমস্যা হলে জানিও আমাকে। রায়া মাথা নাড়ায়। রুদ্র আর ঘাটায় না রায়াকে। মুখের দিকে তাকাতেই বোঝা যাচ্ছে মেয়েটার শরীরের অবস্থা নাজুক। রহিমা খাবার নিয়ে এলে রুদ্র এক প্লেটে খাবার বাড়ে। ভাত মেখে রায়ের মুখের সামনে ধরলে রায় বলে ওঠে, আমি বাবার সাথে কথা বলবো একবার প্লিজ, একটা বার। অনুনয় করে বলে সে। রুদ্র ভাবলেশীনভাবে বলে, খেয়ে নাও। রায়ের চোখে কাতরতা। রুদ্র আবার মুখের সামনে খাবার ধরলে খেয়ে নেয় রায়া। রায় এটা ভাবে হয়তো খাওয়া শেষে দিবে কথা বলতে। কষ্ট করে 2 লোকমা খাওয়ার পর রায়া বলে, আর না, আর খেতে পারবো না। রুদ্র শোনে না রায়ার বারণ। এরপরও আরও 2-3 লোকমা মুখে পুড়ে দেয়। এবার রায়া হাত দিয়ে মুখ চেপে ধরে। মাথা নাড়ায়, সে আর খাবে না। রুদ্র আর জোর করে না, পরে দেখা যাবে যা খেয়েছে সেটাই বের করে ফেলবে। রুদ্র প্লেটের খাবার শেষ করে। রহিমা খালা এসে সব গুছিয়ে নিয়ে যায়। 10টা বাজতে চলল। রায় এটা ভাবছে এখন হয়তো সবাই ডিনার টেবিলে ওকে মিস করছে, ওর কথা বলছে। বাড়ির কথা মনে হতে রায়ের চোখ ভরে আসে। কতদিন দেখে না বাবা মাকে। রায়ানের কী অবস্থা কিছু জানে না সে। রুদ্র ক্লোজেট থেকে একটা ফুল হাতার হোয়াইট টি শার্ট পরে নেয়, পারফিউম স্প্রে করে শরীরে, সুরেক থেকে শু বের করে পরে নেয়। রায় রুদ্রের কার্যকলাপ দেখছে। এত রাতে রেডি হচ্ছে কেন সেটা বুঝতে পারছে না সে। অবশ্য তার এসবে কিছু যায় আসে না। যেখানে যাক, তার ধারের কাছে না থাকলে তার জন্যই ভালো। রুদ্র জেল দিয়ে চুলগুলো সেট করে। ড্রাইভারকে কল করে বলে গাড়ি বের করতে। কল কেটে ফোন পকেটে রেখে দেয়। রায়ের দিকে এগিয়ে এসে বলে, ঘুমিয়ে যাও, আমার কাজ আছে, আসতে লেট হবে।
ওরা আটকে পড়লে কাল দুপুরে দেখা হবে। রুদ্রের কথার আর মাঝে কোনো ভাবান্তর নেই। সে উল্টো বলে, আমি বাবার সাথে কথা বলবো, আমাকে কথা বলিয়ে দেন দয়া করে। রুদ্র রায়ের কথায় পাত্তা দিল না, উল্টো রায়ার দুহাতের নিচে হাত ঢুকে রায়কে বিছানার মাঝখানে বালিশ টেনে শুয়ে দেয়। পরপর রায় উঠে বসে। সে এখন কিছুতে ঘুমাবে না, সে তার বাবার সাথে কথা বলবে। রায়কে উঠতে দেখে রুদ্র ভুরু কুঁচকে তাকায় ওর দিকে। ফের ওকে শুয়ে দিতে গেলে রায় রুদ্রের হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। চেঁচিয়ে বলে, আপনি আমার কথার জবাব দিচ্ছেন না কেন? কি বলছি আমি? রুদ্র রায়ের ঠোঁটের ফুলে যাওয়া অংশে স্পর্শ করে অতি শান্ত কণ্ঠে বলে, ঘুমা এখন, এ বিষয়ে পরে কথা হবে। রায় জেদ ধরে, পরে না, এখন মানে এখন, আমি কথা বলবো বাবার সাথে। বলতে বলতে ফুপিয়ে ওঠে রায়া, গলা কাঁপছে তার। রেগে যায় রুদ্র। এতক্ষণ ধরে নিজেকে সামলাচ্ছে সে। অসুস্থ বউতার এখন ঝামেলা করতে ইচ্ছুক না সে, কিন্তু রায়া মানার নামে নেই। রুদ্রকে চুপ থাকতে দেখে রায়া আবার চেঁচিয়ে ওঠে, কি হলো দিন ফোন? না। রুদ্রের সোজাসাপটা জবাব দিতে ওঠে রায়া। উঠে দাঁড়াতে নিলেই ব্যথায় কুঁকড়ে যায়। এক হাতে পেট চেপে ধরে বসে পড়ে। শরীরের নিম্নাংশ যেন তার অসাড় হয়ে গেছে। এত পীড়া যে তার সহ্য হচ্ছে না। রায়ের অবস্থা দেখে রেগে যায় রুদ্র। চেঁচিয়ে বলে, নড়ছিস কেন? শুয়ে দিয়েছি না আমি? এক কথা বারবার কানে ঢোকে না তোর? রায় উল্টো চেঁচিয়ে বলে, না ঢোকে না। রুদ্র রায়ের বাহু চেপে ধরে। চুপ, একদম চুপ। আমার সাথে তেরামি করতে আসবি না। কিছু বলিনি আমি। কি করেছিস তুই? শান্ত আছি, শান্ত থাকতে দে আমাকে। আমি অশান্ত হলে আমাকে সামলাতে পারবি না। মনে নেই বিয়ের দিনের কথা? আবার দেখতেছিস এমন কিছু? ভালোভাবে আছি, পোষাচ্ছে না? রায়ার চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রুবিন্দু। রুদ্র মুছে দেয় চোখের পানি। আমাকে ছাড়া ছিল 5 মাস 21 দিন। 11 মাস 11 দিন পর আমি নিজে কথা বলিয়ে দেবো ওদের সাথে, দেখা করাবো, ঠিক আছে? বলে রায়ের চুল ঠিক করে দেয়। এখন ঘুমাও। কান্না আটকানোর ফলে রায়ের হেঁচকি উঠে যায়। রুদ্র বেড টেবিল থেকে পানির গ্লাস নেয়। রায়ের কাছে আনলে সে মুখ ফিরিয়ে নেয়। রুদ্র মুখ চেপে ধরে রায়ার। তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত পিষে বলে, নাটক করবি না, আমার সাথে একদম নাটক করবি না। তুই কি চাচ্ছিস? তোর রায় মাথা নাড়ায়, না না প্লিজ। রুদ্র গ্লাস এগোয় রায়ের মুখের পানে। রায় বাধ্যমের মতো খেয়ে নেয়। রুদ্র হাত দিয়ে মুছে দেয় ঠোঁটের ভেজা অংশ। গাঢ় চুমু খায় ঠোঁটের ভাঁজে। শুয়ে দেয় রায়াকে 2 সাইডে বালিশ টেনে দেয়। মাথায় আদুরে হাত বুলিয়ে বলে, ঘুমাও, সেরে যাবে ব্যথা। রায় বলে না কিছু, চোখ মুছছে শুধু। রুদ্র উঠে দাঁড়ায়, আসছি। সামনে গিয়েও পিছু ফিরে ফের বলে, ভালোভাবে থাকলে ওরাও ওদের মতো ভালো থাকবে, এটা মনে রেখো। কথাটা বলেই লাইট অফ করে দেয় রুদ্র। ডিম লাইট অন করে। তারপর রুম থেকে বেরিয়ে দরজাটা লক করে নিচে নেমে যায়। রায়া ওপাশ ফিরে বালিশে মুখ চেপে ডুকরে কেঁদে ওঠে। এই লোকের কাছে আশা রেখে ভুল করেছে। অনুভূতিহীন একটা পাথর সে, যার কাছে তার দুঃখ কষ্ট কিছুই নেই। সে শুধু জানে নিজের অনুভূতির দাম দিতে, নিজের ইচ্ছা নিজের জেদ বজায় রাখতে। আমার ইচ্ছা আমার খুশি কিছুই না। রুদ্রের প্রতি অভিমানটা তার থিতিয়ে গিয়েছিল কিছুটা রুদ্রের সংস্পর্শে এসে, কিন্তু এখন তার নিজের উপরই রাগ হচ্ছে। কেন সে এই লোকের জন্য নরম হবে, যেখানে এই লোক তার সামান্যতম একটা কথা রাখতে পারে না? তার খুশির কোনো দামই নেই এই লোকের কাছে। শিফা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। রুদ্রকে বেরিয়ে যেতে দেখে সে ডেকে ওঠে, ভাই এই সময় কোথায় যাচ্ছিস? ফিরবি কখন? রুদ্রের দায়সার উত্তর, জানি না। শিফা খানিকটা হেসে বলে, এখন আগের মতো বাউন্ডুলে হয়ে ঘুরলে হবে? এখন তোর ঘরে বউ আছে, সময় মতো বাসায় ফিরতে হবে। রায়ের কথা উঠায় রুদ্র বলে, রায়ের জন্য একটা মেড রাখো। আমি সবসময় বাড়িতে থাকি না, তুমিও তোমার কাজে থাকো। বাড়িতে তো এত সার্ভেন্ট আছে, আর কি দরকার? আর বাড়ির এখন যে সিকিউরিটি, এতে আগের মতো কিছু হবার কোনো চান্সই নেই। রুদ্র এক হাতে তার জলান ঘষতে ঘষতে বলে, আমি এসব নিয়ে ভাবছি না। ও একা থাকেনি কখনো, এখানে কেউ নেই ওর সাথের, তাই ওর বয়সী কেউ হলে ভালো হয়। আর কখন কি করে ফেলে না বুঝে, এজন্যই ওকে সবসময় দেখে রাখার মতো কাউকে ঠিক করো। কালকের মধ্যেই ওকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। ঠিক আছে, আমি দেখছি, তুই চিন্তা করিস না। শিফার সাথে কথা বলে রুদ্র বেরিয়ে যায়। শিফা হাসে রুদ্রের কর্মকাণ্ডে। কতটা পজিটিভ সে তার বউকে নিয়ে।
এটা তার ব্যবহারই বোঝা যায়। নিশার কথাটা তার মাথা থেকে বেরিয়ে যায়। ড্রাইভার ড্রাইভ করছে, রুদ্র পিছনে বসে। বেশিরভাগ সময় সেই ড্রাইভ করে, বাট আজকে তার ইচ্ছে হচ্ছে না। ফোন হাতে নেয় রুদ্র, সাইলেন্ট ছিল। দুপুর থেকে কল আসছে। রাইসার অনেকগুলো মিসড কল দেখে অবাক হয় সে। আবার পরক্ষণে মনে পড়ে হয়তো ওই স্কুলের মাস্টার রিলেটেড কিছু। কল লিস্ট ঘেটে দেখে আহসানেরও একটা মিসড কল। রুদ্র কল ব্যাক করে। আহসান দিয়েছে, যেহেতু কোনো দরকারি দিয়েছে। 1 নম্বর রিং হতে ওপাশ থেকে ফোন রিসিভ হয়। হ্যালো স্যার। রুদ্র রাশভারী গলায় বলে, ফোন দিয়েছিলে কেন? জি স্যার, একটা প্রজেক্টের কাজ ছিল, এজন্য আপনার সাইন প্রয়োজন। আপনাকে প্ল্যান না দেখে তো কাজ শুরু করা যাবে না। ব্যস্ত ছিলাম আমি, কাল অফিসে দেখে নেব। ওকে স্যার। স্যার আর একটা কথা। বলো। শাহেদ ফোন দিয়েছিল আমাকে। আপনাকে ফোনে না পেয়ে আজমল শেখের কাপড়ের আর জুতোর ফ্যাক্টরি দুইটাই ধ্বংস করে দিয়েছে। পুরো জ্বলে ছারখার অবস্থা। আমাদের থেকে ওদের ডাবল লস হয়েছে। রুদ্র ক্রুর হেসে বলে, গুড জব। আমার সাথে লাগতে এলে এটাই হবে। আজমল শেখের বাড়িতে সমবেদনা স্বরূপ একটা বুফে পাঠিয়ে দাও, নিচে আমার নাম দিও। বলে ফোন রেখে দেয় রুদ্র। আমার সাথে লাগতে এসেছিস না? এখন যদি তোকে আমি রাস্তায় না নামিয়েছি, তাহলে আমার নামও রুদ্র মাহাতাব না। শালা, গদি হারিয়ে এখনও শখ মেটেনি। রুদ্র এসেছে তার ফরেনার একটা টিমের সাথে মিট করতে। ওদের সাথে ওর বিজনেস ডিল করার কথা। আজকে এসেছে ওরা। রুদ্রের কথা ছিল ওদের পিক করবে সে, বাট ভুলে যায় সব কিছু। এখন এসেছে মিট করার জন্য। এই ডিল তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আধার রজনী থেকে থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। নিদ্রায় তলিয়ে আছে সবাই। ঘড়িতে তখন রাত 12:34। রাইসা বসে আছে নিচে বিছানায় মাথা রেখে। ইয়াশ স্যারের কোনো খবর সে জানে না। স্কুল অবধি যায়নি সে গত কয়েকদিন। রাইসা প্রতিটা দিন কলেজে গিয়েছে শুধুমাত্র ইয়াশ স্যারের খবর জানার জন্য। সে এসেছে কিনা, তার কি অবস্থা, সুস্থ আছে কিনা তাকে একটাবার দেখার জন্য। কিন্তু প্রতিটা দিনই সে নিরাশ হয়েছে। দাদাভাইকে সব কিছু বলার পর থেকে ইয়াশ স্যার লাপাত্তা। ফোনেও পাচ্ছে না সে। ইয়াশের কিছু হলো কিনা এই ভয়ে সে অস্থির। তার এখন মনে হচ্ছে কত ভুল করেছে সে রুদ্রকে সব কিছু বলে। তুই ওই সময়ে তার মাথা কাজ করেনি। তার যেটা ঠিক মনে হচ্ছে সে সেটাই করেছে। কিন্তু এখন চাইলেও সে কিছু ঠিক করতে পারবে না। সব কিছু তার হাতের বাইরে চলে গেছে। গত 6 দিন থেকে রুদ্রকে অনবরত কল দিয়েও পাচ্ছে না রাইসা। রায়াকে যে রুদ্র পেয়েছে, ওদের বিয়ের ব্যাপারটা সবটা জানে সে। কিন্তু ইয়াশ ছাড়া সে কিছুই ভাবতে পারছে না। তার এই ভয়টাই হচ্ছে ইয়াশ বেঁচে আছে তো। রাইসা আবারও ফোন লাগায় রুদ্রকে। রুদ্র তখন তার ক্লায়েন্টের সাথে কথা বলায় মগ্ন। ফোনের শব্দে বিরক্ত হয় সে। অন্য সময় হলে হয়তো দেখতো না কে কল করেছে, ফোনটা সুইচ অফ করে রেখে দিত। কারণ কারোর কিছুর সাথে তার কোনো লেনদেন নেই। কাউকে কোনো কিছুর কৈফিয়ত সে কখনোই দেয় না। কাউকে ভালো মন্দ জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করে না। সে তার নিজের মতো চলতে পছন্দ করে। কিন্তু এখন তার বউয়ের জন্য সবসময় অ্যালার্ট থাকতে হয়। এটা নিজে থেকেই হয়ে যায়। এই মেয়ের জন্য শুরু থেকেই সে আলাদা একটা টান অনুভব করে। একটা সংশয় তার মাঝে কাজ করে, আবার না হারিয়ে ফেলে। তার অনুপস্থিতিতে যদি রায়ের কোনো ক্ষতি হয়ে যায়, রাইসের কল দেখে কেটে দেয় রুদ্র। পরে কথা বলে নিবে এই ভেবে কল কেটে সে আবার আলোচনায় মন দেয়। কাজ নিয়ে কথা চলছে তাদের মাঝে। ওরা শুধুমাত্র বাংলাদেশে এসেছে রুদ্রের সাথে এই ডিলটা করার জন্য। ওদের মধ্যে অনেকক্ষণ ব্যবসায়িক আলাপ আলোচনা চলতে থাকে। মিস্টার ম্যাথিউ রুদ্রের প্রেজেন্টেশনের প্রসন্ন হয়। সাথে ম্যাথিউ তার সাথে ডিল সাইন করতে চায়। রুদ্র খুশি হয়। এটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ডিল। আর চট্টগ্রামের ওই অ্যাক্সিডেন্টের জন্য তার অনেক লসের সম্মুখীন হতে হচ্ছে। সামনেও হবে। এই পুরো ফ্যাক্টরি আবার দাঁড় করাতে হবে। এমতো অবস্থায় এই ডিলটা তার জন্য অনেক প্রয়োজনীয় ছিল। ঠিক আছে মিস্টার ম্যাথিউ, তাহলে আমি এখন উঠি। বাদবাকি কথা কাল অফিসে হবে। কাগজপত্র রেডি করে আহসানের সাথে কথা বলে নেবেন বলে রুদ্র হাত বাড়িয়ে দেয় সৌজন্যতার খাতিরে। মিস্টার ম্যাথিউ হাত মিলান, তারপর বলে, চলে যাবেন নাকি? থাকেন আমাদের সাথে, ড্রিঙ্কস এনজয় করেন। কাছে একটা বড় ক্লাব আছে, সেখানে যাওয়া যাক। কাল তো আবার দুপুর 1টার ফ্লাইট আমার। রুদ্র গম্ভীর গলায় বলে, না, বাড়ি ফিরতে হবে আমার। আপনার এনজয় করুন, আই হ্যাভ টু গো। ম্যাথিউ হেসে বলেন, বাড়ি ফেরার দেখি খুব তাড়া। বাড়িতে বউ অপেক্ষা করছেন নাকি? রুদ্র কখনো কারোর অযথা কথার উত্তর দেয় না, দেওয়ার প্রয়োজনও মনে করে না।
কিন্তু আজ কি মনে করে উত্তর দিল, ইয়েস মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি। রুদ্রের কথায় মাথায় অবাক হয়। খান ইন্ডাস্ট্রিজের টাইটেল হোল্ডার রুদ্র মাহতাব খান বিবাহিত, আর এটা কেউ জানে না? বিয়ে করলেন আর কেউ জানলো না? লুকিয়ে করেছেন নাকি? রুদ্র ফোন পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, পারিবারিকভাবে শুধু উঠিয়ে আনা হয়েছে, এখনও প্রোগ্রাম করা হয়নি। প্রোগ্রাম করা হলে অবশ্যই জানতে পারবেন।